এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াত ১৩টি নারী আসনে হেভিওয়েটদের নিয়ে একই চমক দেখাচ্ছে। মহাবিপদে পড়তে যাচ্ছে বিএনপি, গোপন রহস্য ফাঁস। দলীয় পরিচয়ে চাঁদাবাজের সুযোগ দেবে না সরকার, ববি হাজ্জাজ। আরও জানাবো, সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এগিয়ে আছেন যারা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংরক্ষিত নারী আসন নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ, গেজেটও বেরিয়ে গেছে। এখন সবাই তাকিয়ে আছে এই ৫০টা নারী আসন কে পাবে, কোন দল থেকে কারা যাচ্ছেন সংসদে। পুরো রাজনৈতিক অঙ্গনেই চলছে হিসাব নিকাশ, গুঞ্জন, গরম আলোচনা। সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন পর সংসদে তারা ভালোই অবস্থান তৈরি করেছে। তাদের ১১ দলীয় জোট এবার বেশ কয়েকটা সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। সংরক্ষিত নারী আসনের হিসাবটা খুব কঠিন কিছু না। প্রতি ৬ জন নির্বাচিত সংসদ সদস্যের জন্য একটি করে নারী আসন বরাদ্দ হয়। অর্থাৎ সংসদে কোনো দলের বা জোটের যত এমপি, সেই অনুপাতে নারী আসন ভাগ হবে। ৬ জনের জন্য একটা। এবার সংসদে বিএনপি আর তাদের মিত্ররা সবচেয়ে বেশি আসন পাচ্ছে। হিসাব বলছে তারা পাবে ৩৫টি সংরক্ষিত নারী আসন। কিন্তু চমকটা জামায়াতের জোটে। তাদের এবার শক্ত অবস্থান। সম্ভবত ১৩টা নারী আসন যাবে তাদের ঝুলিতে। এই ১৩টা আসন নিয়েই এখন জামায়াতের ভেতরে চলছে জোর আলোচনা। কে হবেন প্রার্থী, কারা সংসদে যাবেন? জামায়াত ইসলামীর মতো সংগঠিত দলের জন্য নারী আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। খোঁজ নিয়ে জানা গেছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে। নীতি নির্ধারণী ফোরামে ভালোভাবে বিশ্লেষণ হবে, তারপরেই প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা। একটা বিষয় পরিষ্কার, সংরক্ষিত নারী আসনে এমপি হতে হলে চাইলে হলেই হয় না। যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন তারাই নারী আসনের জন্য ভোট দেন। কোনো দল যদি তাদের বরাদ্দ আসনের সমান প্রার্থী দেয় তাহলে ভোট লাগে না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। কিন্তু প্রার্থী বেশি হলে তখন ভোটাভুটি হয়। যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত। আর স্বতন্ত্র প্রার্থীরাও হিসাব পাল্টে দিতে পারে যদি তারা কোনো জোটে যোগ দেয়। তাই শেষ পর্যন্ত চমকের সুযোগ থেকেই যায়। জামায়াত ইসলামের ভেতরে নারীদের অবস্থান কতটা শক্ত? এই প্রশ্নে পরিসংখ্যান দেখলে অবাক হতে হয়। দলের লাখের বেশি কোর কর্মী, তার মধ্যে ৪০% নারী। তাদের মহিলা বিভাগের ৩ স্তর: সহযোগী সদস্য, কর্মী আর রুকন। রুকন মানে সর্বোচ্চ স্তর। জামায়াত ইসলামের ১.৫ লাখের নারী রুকন আছেন। শুধু তাই নয়, ৪ লাখের মতো কর্মী আর অসংখ্য সহযোগী সদস্য নিয়ে বিশাল মহিলা নেটওয়ার্ক ছড়ানো দেশের আনাচে কানাচে। এত বড় কাঠামো থেকে মাত্র ১৩ জন বাছাই করা সহজ না। তাই দলের ভেতরে এখন উৎসাহ, উত্তেজনা, চলছেই আলোচনা। এবার আসল প্রশ্ন, এই ১৩টা আসনের জন্য কারা সবচেয়ে আলোচনায়? কারা হতে পারেন জামায়াতের নারী এমপি? এখন মাঠে নাম ভাসছে বেশ কয়েকজন হেভিওয়েট নেত্রীর। এদের ব্যাকগ্রাউন্ড দেখলে অবাক না হয়ে পারা যায় না। কেউ রাজনীতিবিদ, আবার কেউ সমাজে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত পেশাজীবী। সবচেয়ে আলোচনায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন নিসা সিদ্দিকী। অনেকেই বলছেন সম্ভাব্য তালিকার একদম ওপরে তার নাম। তারপর আছেন সাবেক বুয়েট শিক্ষিতা ও শিক্ষক প্রকৌশলী মর্দিয়া মমতা, একজন টেকনোক্র্যাট রাজনীতিবিদ। তার নামও দলে ইতিবাচক আলোচনায় আছে। তালিকায় আরও আছেন ডাক্তার আমিনা বেগম রহমান, যিনি চিকিৎসক হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। এছাড়া আছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শাহনারা বেগম। আইন পেশা থেকেও সম্ভাব্য প্রার্থী আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাকিব নাহার মুন্নি। সংসদে একজন আইনজীবীর উপস্থিতি যে কতটা দরকারি সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকা এতেই শেষ না। আরও আছেন সাইদা রুম্মান, মুরজিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি। এদের নামও ঘুরে ফিরে আসছে আলোচনায়। রাবেয়া খানম, ডক্টর শিরিন আক্তার রুমা, তানহা তানজি, নার্গিস খান, কানিজ ফাতেমা, এদের মতো অনেক বড় বড় কেন্দ্রীয় নেত্রী এখন আলোচনা চলছে। দল থেকে যোগ্য প্রার্থীর কোনো অভাব নেই, বরং কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা ঠিক করাই নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে দলের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা স্পষ্টভাবেই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ঠিক আছে, জামায়াত ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী নারীরা দলের আমির হতে পারবেন না, কিন্তু তাতে নারীদের সুযোগ কমে যায় না। বরং সংরক্ষিত নারী আসনের জন্য সবচেয়ে যোগ্য, শিক্ষিত আর পরীক্ষিত নেত্রীদেরই মনোনয়ন দেবে দল, এটা কিন্তু নিশ্চিত করেছেন।
তার কথা থেকেই বোঝা যাচ্ছে এবার জামাত নারী সদস্যদের নিয়ে একটা শক্ত অবস্থান তৈরি করতে চাইছে। এই নেত্রীরা যখন সংসদে কথা বলবেন তাদের শিক্ষাগত যোগ্যতা আর দক্ষতা সংসদে নতুন মাত্রা যোগ করবে, এটা বলাই যায়। এখন দেখার বিষয় দলের নীতি নির্ধারণী ফোরাম কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আর কারা মনোনয়ন পান। অন্যদিকে বিএনপি জোট পাচ্ছে ৩৫টি আসন আর জামাতের জোট পাচ্ছে ১৩টি। সব মিলিয়ে ৪৮ জন নারী সদস্য একসাথে সংসদে বসবেন। কেমন হবে দেশের রাজনৈতিক চিত্র? সাধারণ মানুষের কৌতূহল তো বাড়ছেই। আপনি কি ভাবেন, জামাতের এই নতুন নারী সদস্যরা সংসদে আসলে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন? আর কারা থাকা উচিত ছিল এই তালিকায়? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। আরেকটা কথা, মানুষ এখন আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সামনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তখন কি হয় সেটাও দেখার বিষয়। তোর ক্ষমতার শীর্ষে থাকা কারো পক্ষেও দেয়া সম্ভব নয়। তিনি সোজা লিখেছেন, গণ অভ্যুত্থান কি সংবিধানে ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে ছিল? ২০২৬ সালের নির্বাচন কি সংবিধানে ছিল? গণভোট সংবিধানে ছিল? তাহলে এখন হঠাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানে খোঁজা হচ্ছে কেন? এই এক পোস্টেই পুরো রাজনৈতিক আর আইনি হিসাব উল্টে গেছে। এখানে কোনো জটিল আইনি ধারা টানা হয়নি, বরং সাধারণ মানুষের যত ক্ষোভ সেই রাগটাই আইনি যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে। যখন শাসকরা নিজেদের সুবিধায় আইন ব্যাখ্যা করেন, ক্ষমতায় আসার সময় নেসেসিটির সুবিধা নেন আর ক্ষমতা পোক্ত করতে পুরনো সংবিধান দেখান, তখন এই দ্বিচারিতা ভাঙতে এমন তীব্র আইনি চ্যালেঞ্জ দরকারি ছিল। সরকার হয়তো ভেবেছিল প্রশাসন আর সংখ্যার জোরে সহজেই জুলাই বিপ্লবের সংস্কারের দাবি কবর দিতে পারবে। গণভোট বন্ধ করতে হাইকোর্টে রিটও করেছে। আসল উদ্দেশ্য আইনিকতার দোহাই দিয়ে জনতার লাই আটকে রাখা। কিন্তু শিশির মনির পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গণভোটের ফল বন্ধের রিট আদালতেই মোকাবিলা করা হবে। শুধু তাই নয়, মানুষের মনে যেই হতাশা আর ভয় ঢুকেছিল সেটাও তিনি দূর করেছেন। সবাইকে আশ্বস্ত করেছেন, জুলাই সনদ গণভোট নিয়ে যত আইনি চ্যালেঞ্জ আসুক, আইনজীবী বন্ধুদের নিয়ে আদালতেই শক্তভাবে দাঁড়ানো হবে ইনশাল্লাহ। কারও চিন্তার কিছু নেই। শিশির মনিরের এই বার্তা খুব গুরুত্বপূর্ণ। যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগ জনতার বিপক্ষে দাঁড়ায়, তখন আদালতই হয়ে ওঠে জনগণের শেষ ভরসা। রাজপথের সংগ্রামের পর অর্জিত গণভোটের রায় যদি আইনি ফাঁদে আটকে যায়, তখন দেশের শীর্ষ আইনজীবীদের এই একসাথে দাঁড়ানো সত্যি বলার মতো স্বস্তি দেয়। এটা প্রমাণ করে, ক্ষমতা দিয়ে হয়তো কিছু সময় সুবিধা আদায় করা যায়, কিন্তু আইনের সঠিক প্রয়োগ আর নৈতিক সাহসের কাছে সেই সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।